প্রতিদিনের পৃথিবীতে ঘটছে কত কিছু। কোনো খবর আমাদের ভাবায়, কোনোটি শেখায় নতুন কিছু, আবার কোনো গল্প খুলে দেয় অজানা এক জগতের দরজা। শিশু কিশোরদের চোখে দেখা এমনই কিছু গুরুত্বপূর্ণ খবর আর মজার গল্প নিয়ে স্বাগতম মুক্ত খবরে। আমি মোহাম্মদ জাফির হাসান। চলুন দেখে নেই আজকের শিরোনাম। বিশেষ আয়োজন, জুলাইয়ের গল্প। সুন্দরবনে ফিরল বাঘিনী, উঠছে অবমুক্তি নিয়ে প্রশ্ন। বর্ষায় বাড়ছে ডেঙ্গুর দাপট, উদ্বেগে জনস্বাস্থ্য। জেব্রা নয়, জিরাফের আত্মীয়, রহস্যময় প্রাণী ওকাপি। আর জাপানের স্কুলে পড়াশোনার আগে শেখানো হয় মানুষ হওয়া। প্রকৃতি, স্বাস্থ্য, শিক্ষা আর আমাদের সময়ের গুরুত্বপূর্ণ কিছু গল্প নিয়ে চলুন শুরু করি আজকের মুক্ত খবর। কখনো একটি ছবি, কখনো একটি পুরনো খেলনা, আবার কখনো একটি পতাকা মনে করিয়ে দেয় এমন কিছু দিনের কথা যেগুলো আমরা কখনো ভুলতে চাই না। সেই স্মৃতি আর সেই গল্পগুলোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই মুক্ত খবরের বিশেষ আয়োজন জুলাইয়ের গল্প। হ্যাঁ, তারপর বলো। একটি ছোট্ট ছেলে, যার পৃথিবী জুড়ে ছিল খেলনা, মোটরসাইকেল, ছোট ছোট গাড়ি, রোবট আর মায়ের সঙ্গে খুনসুটি। 4 বছরের আব্দুল আহাদ বাবা মা আর বড় ভাইকে নিয়ে রায়েরবাগে ছিল তার ছোট্ট সংসার। খেলতে খেলতে কেটে যাচ্ছিল তার ছোট্ট শৈশব। কেউ জানতো না একটি বিকেলই বদলে দেবে সব কিছু। 2024 সালের 19 জুলাই বাসার নিচে হঠাৎ শুরু হয় হইচই আর সংঘর্ষ। বারান্দায় ছুটে যায় আহাদ, বাবাকে ডেকে বলে, বাবা বাবা, নিচে কি হচ্ছে? এক পাশে বাবা, অন্য পাশে মা, মাঝখানে দাঁড়িয়ে 4 বছরের আহাদ। হঠাৎ একটি গুলি এসে বিদ্ধ করে তার ডান চোখে। বাবার চোখের সামনেই মেঝেতে লুটিয়ে পড়ে ছোট্ট ছেলেটি। মুহূর্তেই থমকে যায় একটি পরিবারের পৃথিবী। রক্তাক্ত সন্তানকে কোলে নিয়ে হাসপাতালের দিকে ছুটে যান বাবা। চারদিকে আতঙ্ক, তবুও থামেননি তিনি। আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় আহাদকে, কিন্তু জীবন মৃত্যুর লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানে 4 বছরের শিশুটি। 20 জুলাই রাতে চিকিৎসকেরা জানিয়ে দেন আহাদ আর নেই। পরদিন পুখুরিয়া গ্রামে দাফন করা হয় ছোট্ট আহাদকে। বদলে গেছে পরিবারের ঠিকানা, কিন্তু ঘরে আজও পড়ে আছে তার প্রিয় খেলনাগুলো। মোটরসাইকেল, গাড়ি, রোবট সবই আছে, শুধু নেই সবার ছোট আদরের আহাদ। আমার অনেক ভালো লাগে তোমার বুকে পেতে, তুমি আমাকে থেকে যেও না, তুমি আমার কাছে থাকো, তুমি আমাকে অফিসে নিয়ে যাওয়ার সাথে করে। এভাবে আমার কাছে খুব আবেগ গণপ্রবণ এভাবে বলতেছে। আসলে তো জানি না যে এটাই হয়তো শেষ বলা, বুকে বাবার বুকে শেষ স্মৃতিটুকু এভাবে ছিল। যে বয়সে খেলনা নিয়ে সারাদিন ঘর মাতিয়ে রাখার কথা, সে বয়সেই থেমে গেছে আহাদের ছোট্ট শৈশব। কথা ছিল আহাদ বড় হবে, বাবার হাত ধরে আরো অনেকটা পথ হাঁটবে, কিন্তু একটি গুলি সব স্বপ্নের আগেই থামিয়ে দিয়েছে সেই পথ। আজও তার খেলনাগুলো সযত্নে রেখে দিয়েছে পরিবার। একটি শিশুর
অসমাপ্ত শৈশবের স্মৃতি হয়ে। জুলাইয়ের সেই রক্তাক্ত দিনে শুধু একটি শিশুই হারিয়ে যায়নি, হারিয়ে গেছে একটি পরিবারের অসংখ্য স্বপ্ন। আব্দুল আহাদ 4 বছরের একটি শিশু, যার শৈশব থেমে গেছে, কিন্তু যার গল্প আজও শেষ হয়নি। আফরার আইদাহ পৃথিয়া, মুক্ত খবর, 21 টেলিভিশন। একটি গল্প আমাদের নিয়ে গেল স্মৃতির পাতায়। বিরতির পর যাব সুন্দরবনে, যেখানে চিকিৎসার পর বনে ফিরেছে একটি বাঘিনী। সঙ্গে থাকছে ডেঙ্গু নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা। ফিরছি অল্পক্ষণের মধ্যেই, দেখতে থাকুন মুক্ত খবর। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন মুক্ত খবর। চিকিৎসা আর সুস্থ হওয়ার পর সুন্দরবনে ফিরে গেছে একটি বাঘিনী। তবে বাঘিনীকে অবমুক্ত করার পদ্ধতি নিয়ে উঠেছে কিছু প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছেন রাদিয়া ইসলাম রিদি। চোরা শিকারীদের পাতা ফাঁদে আটকে গুরুতর আহত হয়েছিল বাঘিনীটি। দীর্ঘ 6 মাসের চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসনের পর অবশেষে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে সুন্দরবনের প্রাকৃতিক আবাসে। আহত একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে সুস্থ করে বনে ফিরিয়ে দেওয়ার এমন ঘটনা বাংলাদেশে এই প্রথম। আন্ধারমানিক এলাকায় খাঁচার দরজা খুলে দেওয়ার পর কিছুক্ষণ ইতস্তত করলেও একসময় বনের ভেতর ঢুকে পড়ে বাঘিনীটি। বন বিভাগের দাবি, এটি দেশের বন্যপ্রাণীর সংরক্ষণ কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ অর্জন। বাঘটি এই বছরেরই জানুয়ারি মাসে এটি ধরা পড়েছিল। একটি হরিণ শিকারী যারা আছে তারা যে জাল পেতেছিল, সেই জালে বাঘটি আটকা পড়েছিল এবং তার পা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সাংঘাতিকভাবে ইনজুর্ড হয়েছে। এটি আমরা আমাদের ভেটেরিনারি যারা আছে ফরেস্ট ডিপার্টমেন্টে তাদের ঐকান্তিক চেষ্টা এবং চিকিৎসায়, এবং আমরা একটি মেডিকেল বোর্ডও করেছি, তাদের চিকিৎসার ফলে কিন্তু আজকের এই ঐতিহাসিক দিনটাতে আমরা উপনীত হতে পেরেছি। তবে অবমুক্তির পুরো প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত দিয়েছেন কয়েকজন বন্যপ্রাণী বিশেষজ্ঞ। তাদের মতে ঘটনাস্থলে মানুষের উপস্থিতি, ড্রোন, ক্যামেরা ও নৌযানের শব্দ প্রাণীটির উপর অপ্রয়োজনীয় চাপ তৈরি করতে পারে। আন্তর্জাতিক নির্দেশিকায় কোলাহলমুক্ত পরিবেশ এবং ধাপে ধাপে বা সফট রিলিজ পদ্ধতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তারা। অবশ্য বন বিভাগ জানিয়েছে, অবমুক্তির পর বাঘিনীটি স্বাভাবিকভাবে বনের ভেতর প্রবেশ করেছে। তার চলাচল ও শিকার সক্ষমতা পর্যবেক্ষণে বিচরণ এলাকায় বসানো হয়েছে 20টি ক্যামেরা ট্র্যাপ, যা দিয়ে নিয়মিত নজরদারি চালানো হবে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি বাঘকে তাকে সুচিকিৎসা দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে, এবং ন্যাচারালি যেহেতু তার এখন শিকার করার কোনো সমস্যা নাই বা সে প্রাকৃতিকভাবে সবকিছু করতে পারছে, আমাদের যে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সবগুলো জিনিস পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা নিরীক্ষা করে তাকে ওকে মুক্ত করা হয়েছে। তো আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন। বিশেষজ্ঞরা বলছেন, এই সফল উদ্যোগ বাংলাদেশের বন্যপ্রাণীর সংরক্ষণে নতুন দিগন্ত খুলেছে। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক মানদণ্ড আরও যথাযথভাবে অনুসরণ করা হলে এমন পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর হবে। এখন সবার প্রত্যাশা, সুস্থ হয়ে ফেরা বাঘিনীটি সুন্দরবনের স্বাভাবিক পরিবেশে নিরাপদে টিকে থাকুক আর হয়ে উঠুক সংরক্ষণের সফল এক উদাহরণ। রাদিয়া ইসলাম রিদি, মুক্ত খবর, 21 টেলিভিশন। বর্ষা এলেই বাড়ে ডেঙ্গুর ভয়। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই মশার কামড় থেকে বাঁচতে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন ওয়াসি সারওয়ার প্রাজ্ঞ। বর্ষা এলেই নতুন করে বাড়ে ডেঙ্গুর আতঙ্ক। এডিস মশাবাহিত এই রোগে প্রতি বছরই আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। চলতি বছরও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আমি মেডিকেলে কোনাবাড়িতে চেক আপ করছি, চেক আপ করে দেখলাম ডেঙ্গু ধরা পড়ছে। পরে বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে পরের দিন সকালে এখানে আসছি।
এখানে আসার পরে মোটামুটি আমার শরীরটা একটু ভালো লাগতেছে আর কি। আমার জ্বর ছিল, পরীক্ষা করছি, বলে ডেঙ্গু। আর ডেঙ্গু হতে পারে আরো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে অনিয়মিত বৃষ্টি, বিভিন্ন স্থানে জমে থাকা পরিষ্কার পানি, অপর্যাপ্ত মশক নিধন কার্যক্রম ও মানুষের অসচেতনতার কারণে বাড়ছে এডিস মশার বিস্তার। পাশাপাশি অপরিকল্পিত নগরায়ন, নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এখানে পানি জমে থাকে, ডেঙ্গু মশা হয়, দুনিয়ার পোলাপানের সমস্যা, গরমে সে সমস্যা, মানুষ থাকতে পারে না। সিটি কর্পোরেশনেরা ময়লা নেয় না, মনে করেন আমাদের এক সপ্তাহ পর তারা ময়লা নেয়। এই আমাদের এটার জন্য খুব দুর্গন্ধের জন্য খুব সমস্যা হয়। মনে করেন বাচ্চাদের ওষুধ বিসুখ হইতে পারে, মাছি হয়, মশা হয়, আমাদের খুব ঝামেলা হয়ে যায়। ডেঙ্গু যেহেতু না হয়, আমাদের এই জিনিসটার যেহেতু ব্যবস্থা করা হয়, পায় পরিষ্কার যেহেতু একটু থাকে, জিনিসটা বাচ্চাদের জন্য সুবিধা হইতো। ডেঙ্গুর ইতিহাসে দেশের সবচেয়ে ভয়াবহ বছর ছিল 2023 সাল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ওই বছর 3,21,179 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় 1,705 জনের। 2024 সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হন 1,02,861 জন। এবছর মৃত্যু হয় 413 জনের। আর 2026 সালের জুলাই পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 13,485 জন। মৃত্যু হয়েছে 34 জনের। ডেঙ্গু এখন আমাদের দেশে সারা বছরব্যাপী হয়, তবে স্পেশালি এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই আষাঢ়ের সময় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যায়। কারণ আমরা জানি যে এডিস মশার যে লার্ভা বৃষ্টির পানির ভিতরে বেড়ে এডিস মশা রূপান্তরিত হয় এবং এদের মাধ্যমে এই রোগ ছড়ায়। 26 সালেরও গাইডলাইন তৈরি করা হয়েছে ডেঙ্গু ম্যানেজমেন্ট গাইডলাইন অনুসারে যে রোগীগুলোকে আমরা অ্যাডমিসেবল মানে ভর্তির যোগ্য তাদেরকে ভর্তি করে চিকিৎসা করি, আর যাদের আউটডোরে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া দরকার ছেড়ে দেয় এবং কী সমস্যা হলে তাকে আবার আসতে হবে বলে দেওয়া হয়, তারা ওইভাবে আসে। আমাদের কালকে 19 জন রোগী ছিল, আজকে সেটা অবশ্য 13 জনে নেমে এসেছে, 6 জন ডিসচার্জ হয়েছে, তবে রোগী বাড়বে। ডেঙ্গুর খবরের পর এবার থাকছে প্রকৃতির আরো কিছু চমকপ্রদ গল্প। জানবো এমন এক প্রাণীর কথা যাকে দেখতে জেব্রার মতো হলেও সে আসলে জিরাফের আত্মীয়। আর জানবো জাপানের স্কুলে কেন বইয়ের পড়ার পাশাপাশি শেখানো হয় ভালো মানুষ হওয়ার শিক্ষা। স্টে উইথ মুক্ত খবর। আবারও স্বাগতম, আপনারা দেখছেন মুক্ত খবর। দেখতে জেব্রার মতো, কিন্তু এটি জেব্রা নয়। আফ্রিকার জঙ্গলে থাকা এই প্রাণীটি আসলে জিরাফের এক দুর্লভ আত্মীয়। নাম তার ওকাপি। এই অদ্ভুত প্রাণী সম্পর্কে জানাচ্ছেন সাদিয়া ইসলাম নীলিমা। প্রথম দেখায় যে কেউ ভুল মনে করবেন, কালো সাদা ডোরাকাটা পা দেখে মনে হবে জেব্রা, আবার শরীরের গঠন অনেকটা হরিণের মতো, কিন্তু বাস্তবতা আরো অবাক করার মতো। অকাপির সবচেয়ে কাছের জীবিত আত্মীয় আসলে জিরাফ। বৈজ্ঞানিক নাম অকাপিয়া জনস্টনি। 1901 সালে বিশ্বের কাছে পরিচিত হলেও কঙ্গোর স্থানীয় মানুষ শত শত বছর ধরেই চিনত এই লাজুক প্রাণীকে। পৃথিবীতে প্রাকৃতিকভাবে অকাপির বাস একটি মাত্র জায়গায়, আফ্রিকার গণতান্ত্রিক কঙ্গোর ইতুরি রেইন ফরেস্টে। ঘন অরণ্যের নীরবতাই তার নিরাপদ আশ্রয়। অকাপির আরেকটি বিস্ময়কর বৈশিষ্ট্য হল প্রায় 35 সেন্টিমিটার লম্বা নীলচে জিহ্বা।
এই জিহ্বা দিয়ে এটি উঁচু ডালের পাতা ছিঁড়ে খায়, এমনকি নিজের চোখ ও কানও পরিষ্কার করতে পারে, যা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সত্যিই বিরল। পাতা, কচি ডাল, ফল ও বনজ উদ্ভিদই এর প্রধান খাদ্য। শান্ত স্বভাবের এই প্রাণী সাধারণত একাই থাকে এবং ভোর কিংবা সন্ধ্যায় খাবারের খোঁজে বের হয়। তবে বন উজাড়, অবৈধ খনিজ উত্তোলন, শিকার এবং সশস্ত্র সংঘাতের কারণে দ্রুত কমছে অকাপির সংখ্যা। এ কারণেই আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN প্রাণীটিকে বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করেছে। বিশেষজ্ঞদের মতে অকাপিকে রক্ষা করতে হলে সংরক্ষণ করতে হবে কঙ্গোর রেইন ফরেস্ট, কারণ এই বন হারিয়ে গেলে পৃথিবী হারাবে প্রকৃতির অন্যতম রহস্যময় ও অনন্য এক প্রাণীকেও। সাদিয়া ইসলাম নীলিমা, মুক্ত খবর, 21 টেলিভিশন। স্কুল মানেই শুধু বই আর পরীক্ষা নয়। জাপানের স্কুলে শিশুদের শেখানো হয় শৃঙ্খলা, দায়িত্ব আর অন্যের প্রতি সম্মান। কিভাবে ছোটবেলা থেকেই শিশুদের ভালো মানুষ হয়ে উঠতে শেখানো হয় জানাচ্ছেন তাবাসসুম মালিহা মোহনা। স্কুল মানেই শুধু বই, খাতা আর পরীক্ষা নয়। জাপানের শিক্ষা ব্যবস্থা যেন এই ধারণাকেই বদলে দিয়েছে। সেখানে ছোটবেলা থেকেই শিশুদের শেখানো হয় কিভাবে একজন ভালো মানুষ হয়ে উঠতে হয়। ক্লাস শেষে নিজেদের স্কুল নিজেরাই পরিষ্কার করে শিক্ষার্থীরা। ঝাড়ু দেওয়া, বেঞ্চ গুছানো কিংবা পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবই তাদের শিক্ষার অংশ। এতে তৈরি হয় দায়িত্ববোধ ও শৃঙ্খলা। অনেক স্কুলে শিক্ষার্থীরাই পালাক্রমের সহপাঠীদের দুপুরের খাবার পরিবেশন করে। পাশাপাশি ছবি আঁকা, অরিগামি, গান, বিজ্ঞান, রোবোটিক্স ও খেলাধুলার মতো সৃজনশীল কাজের মাধ্যমে তারা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়। নিজের কাজ নিজে করা, সময় মেনে চলা, অন্যকে সম্মান করা কিংবা প্রকৃতির যত্ন নেওয়ার মতো জীবন ঘনিষ্ঠ শিক্ষাও দেওয়া হয় ছোটবেলা থেকেই। জাপানের শিক্ষা ব্যবস্থা তাই মনে করিয়ে দেয় শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফলাফল নয়, বরং একজন দায়িত্বশীল, আত্মনির্ভরশীল ও মানবিক মানুষ তৈরি করা। তাবাসসুম মালিহা মোহনা, মুক্ত খবর, 21 টেলিভিশন। আজকের মুক্ত খবরের গল্পগুলো আমাদের আবারও মনে করিয়ে দিল পৃথিবীটা কতটা বৈচিত্র্যময়। কখনো ইতিহাসের পাতায়, কখনো সুন্দরবনের গভীর জঙ্গলে, আবার কখনো প্রকৃতি আর প্রাণীদের অদ্ভুত জগতে লুকিয়ে থাকে কত না জানা গল্প। আর ভালো মানুষ হওয়ার শিক্ষা, সেটা শুরু হতে পারে আমাদের ছোট ছোট কাজ থেকেই। তাই চারপাশের পৃথিবীটাকে শুধু দেখবেন না, জানুন, বুঝুন আর প্রশ্ন করুন। কারণ কৌতূহলী মনই একদিন নতুন কিছু আবিষ্কার করে, আর ছোট্ট একটি স্বপ্নই হয়ে উঠতে পারে বড় পরিবর্তনের শুরু। আমি মোহাম্মদ জাফির হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন গল্প আর নতুন কৌতূহল নিয়ে আবারও দেখা হবে মুক্ত খবরে। ভালো থাকুন, স্বপ্ন দেখুন আর জানতে থাকুন। দেখতে থাকুন 21 টেলিভিশন।